ডক্টর ইউনূস এবং মোদির মধ্যে কি ধরনের কথাবার্তা হয়েছে এটা নিয়ে আমরা দুটো অফিসিয়াল স্টেটমেন্ট পেয়েছি। আর ভারতের দিক থেকে ভারতের জনাব মোদি তার এক্স অ্যাকাউন্টে এবং ফেসবুকে বলেছেন, এখনো পর্যন্ত মোদি ইউনূসের বৈঠকের বিস্ময় কাটতেছে না। অনেকেই বলছে যে শেষ মুহূর্ত পর্যন্ত মোদির কোনো আভাস ইঙ্গিত ছিল না যে এই বৈঠক হবে, কিন্তু হঠাৎ হয়ে গেল এবং এটা হলো আবার 40 মিনিট ধরে। আমরা যত অভিযোগই এখানে শুনি না কেন, আজকে শুনছি প্রফেসর ইউনূসের বিভিন্ন উপদেষ্টার ব্যাপারে শুনছি, তাদের সরকারের কর্মকাণ্ডের ব্যাপারে শুনছি, কিন্তু প্রফেসর ইউনূসের ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগ আমরা পাই। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনূস সরকারের কি চুক্তি হয়েছে, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। ডক্টর ইউনূস এবং মোদির মধ্যে কি ধরনের কথাবার্তা হয়েছে এটা নিয়ে আমরা দুটো অফিসিয়াল স্টেটমেন্ট পেয়েছি। আর ভারতের দিক থেকে ভারতের জনাব মোদি তার এক্স অ্যাকাউন্টে এবং ফেসবুকে বলেছেন, অ্যাট দ্য সেম টাইম তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা ব্রিফিং করেছে, তাদের পররাষ্ট্র সচিবকে আমরা ব্রিফিং করতে দেখেছি, আমরা শুনেছি, এগুলো কথা বলেছি। আমাদের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক যে অ্যাকাউন্ট আছে সেখান থেকেও বলা হয়েছে, অনেক ডিটেইলড বলা হয়েছে। কিন্তু প্রেস সচিব জনাব শফিকুল আলম কিছু মন্তব্য করেছেন তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে, এবং সেটা নিয়ে ভারতে তীব্র ডিবেট হচ্ছে, শোরগোল হচ্ছে, আমরা এভাবে বলবো, যথেষ্ট প্রতিবাদ হচ্ছে। মানে তাদের বক্তব্য হচ্ছে প্রেস সচিব যা বলেছেন সেটা বাড়িয়ে বলা, পলিটিক্যালি মোটিভেটেড, এবং এটা সত্য কিছু না। উনি আসলে কি বলেছেন প্রেস সচিব, আগে সেই জায়গায় যাই, এবং আমরা পরবর্তী আলোচনার আগে এটা মাথায় রাখবো, ভারতের যেসব মিডিয়া প্রচুর কথা বলছে, অনেকগুলো মিডিয়াতে আমি টকশো দেখছি এটা নিয়ে, তারা টকশো করছেন, নট অনলি দ্যাট, তাদের অনলাইন বা প্রিন্টেড ভার্সনে এই নিউজটা এসছে, তার মানেটা হচ্ছে তারা এটাকে খুব স্ট্রংলি কন্টেস্ট করছে। এবং ওইটা যেটা মাথায় রেখে আমরা পরবর্তী আলোচনায় যাব সেটা হচ্ছে এর প্রায়গুলোই অত্যন্ত সরকার বা বিজেপি সরকার ইনফ্লুয়েন্সড মিডিয়া। তার মানে তাদের মিডিয়ার যে বক্তব্য, এটাকে যাচ্ছে একটা মিডিয়ার বক্তব্য এভাবে না দেখে এটা সরকারি ভার্সন, আমরা ডিফ্যাক্টো সরকারি ভার্সন, এটা মেনে নিতে পারি। ওদের অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দেয়নি, কিন্তু এটা যথেষ্ট ডিবেট হচ্ছে এবং আমাদের এই প্রশ্ন করতে হবে এই ধরনের মন্তব্য কতটা ঠিক বা কতটা ভুল। জনাব শফিকুল আলম যেটা লিখেছেন এটা নিয়ে ইনফ্যাক্ট আমি নিজে একটা টকশোতে প্রশ্ন ফেস করেছি, এই প্রশ্নটা শেখ হাসিনাকে নিয়ে আমাকেও করা হয়েছিল। উনি লিখেছেন এরকম, আমরা আশাবাদী শেখ হাসিনাকে একদিন ঢাকায় ফিরিয়ে আনা হবে এবং আমরা শতাব্দীর সবচেয়ে আলোচিত বিচার দেখতে পাব। তিনি যেটা বলছেন সেটা হলো যে বৈঠক হয়েছে সেখানে এটা কিসের ভিত্তিতে বলছেন, নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না শেখ হাসিনাকে যখন ফেরত পাঠাতে চাওয়া হয়েছে। এটা নিয়েও ভারতে তীব্র আলোচনা চলছে, বাদানুবাদ চলছে, বাদানুবাদ না, ইনফ্যাক্ট আমাদের কেউ নেই, তারাও খুবই টাফ সমালোচনা করছেন। আরেকটা মন্তব্য নিয়ে সেটা এরকম, জনাব শফিকুল আলম লিখেছেন, দ্বিপক্ষীয় বৈঠকে মোহাম্মদ ইউনূসের প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অধ্যাপক ইউনূসের কাজের প্রশংসা করেন। তিনি প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, যদিও ভারতের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক ভালো ছিল, তবে আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি, কিন্তু আমরা আপনাকে সম্মান ও শ্রদ্ধা জানানো অব্যাহত রেখেছিলাম। এই দুটো মন্তব্য, এই মন্তব্যটাও মানে শেখ হাসিনার সাথে তাদের সম্পর্ক ভালো ছিল, কিন্তু ডক্টর ইউনূসের প্রতি যে অসম্মানজনক আচরণ ছিল সেটা তাদের কাছে দেখেছে, কিন্তু আমরা আপনাকে সম্মান এবং শ্রদ্ধা জানানো অব্যাহত রেখেছিলাম। দুটো ব্যাপার, মানে মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না, এই ব্যাপারটা আমরা যদি এভাবে বলি, ডাজ ইট মিন ইতিবাচক ছিল? মানে শেখ হাসিনাকে আমাদের প্রধান উপদেষ্টা চাইলেন যে তাকে ফেরত পাঠানো দরকার, তিনি ওখানে বসে বকবক করছেন, এগুলো বন্ধ করা দরকার, এগুলো বলা হলো। ভারত কি বলেছে সেটা আমি আসছি, কিন্তু এগুলো যদি বলা হয়ে থাকে সেখানে উনি ওর পরপরই বলছেন যে আমরা আশাবাদী হাসিনাকে একদিন ঢাকায় ফিরিয়ে আনা হবে এবং আমরা শতাব্দীর সবচেয়ে আলোচিত বিচার দেখতে পাবো। তার মানে ওই মন্তব্যের, ওই কথোপকথনের সূত্র থেকে এই আশাবাদ তৈরি হয়েছে। প্রশ্নটা কি আমরা এভাবে করব যে শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে, এরকম অন্তত আশাব্যঞ্জক কিছু দেখিয়েছে, বলেছে? মানে ভারত না বলে দিল একটা কথা,
না বলে নাই ডাজ ইট নেসেসারিলি মেন? ভারতের মিডিয়াতে যেটা বলা হচ্ছে সেটা হলো এখানে নাকি নরেন্দ্র মোদী বলেছেন এই ধরনের ডিসপিউট যেসব ইস্যু নিয়ে হচ্ছে এগুলো মন্ত্রী পর্যায়ে কথা হতে পারে। আমরা আসলে খুব ভালোভাবে জানি, মোটামুটি নিশ্চিতভাবে জানি যে ভারত শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না। কিন্তু আরেকটা কথা যেটা হয়তো আরও বেশি ডিবেটের জায়গা, সেটা হলো যে শেখ হাসিনা ডক্টর ইউনূসের প্রতি অসম্মানজনক আচরণ করেছে, কিন্তু মানে এটা বলছেন তারা দেখছেন এবং রেকগনাইজ করছেন। মানে প্রশ্ন হচ্ছে এই কথাটা কি হয়েছে ভেতরে? হয়ে থাকতে পারে। আর ভেতরে হওয়া সব কথা কি খুব সিরিয়াস, নাকি সব কথা মধ্যে কিছু কথা সৌজন্যেরও থাকে দুজন মানুষ যখন বসে? এবং তার চাইতে জরুরি কথা, সব কথা আসলে সামনে এসে বলা হয় না, গ্রসলি বলা হয় যে তারা পরস্পরের প্রতি সম্মানজনক আচরণ করেছেন, সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন। আর দুই পক্ষ থেকেই কি কি কথা বলা হবে সেটারও একটা প্যারামিটার থাকে। এই কথাটা যদি না হয়ে থাকে তাহলে এটা বলাটা একটা মিথ্যা তথ্য, এটা ভয়ঙ্কর। আর যদি এটা হয়েও থাকে, আমি আবারও বলছি, ভারতীয় মিডিয়া যখন এটার সমালোচনা করছে এই বক্তব্যেরও, দ্যাট মিনস আরও অনেক কিছুরও সমালোচনা করেছে, সেটার দিকে যাচ্ছি না। এমনকি আমাদের অফিসিয়াল স্টেটমেন্টেরও কিছু কিছু জিনিস নিয়ে তাদের ক্রিটিক আছে, সেদিকে যাচ্ছি না। কিন্তু আমি বলছি এটারও যখন সমালোচনা করছে তখন আমাদের বুঝে নিতে হবে যে এই বক্তব্যটাও ভারতের বিজেপি সরকার পছন্দ করেনি। এটা যদি হয়েও থাকে, এটা দুজন নেতা যখন বসেছেন পরস্পরের মধ্যে আইস ব্রেকিং হয়, তাদের মধ্যে দীর্ঘদিনের একটা সমস্যা ছিল, বাংলাদেশ চেয়েছে কিন্তু ভারত শেষ পর্যন্ত আসা মানে হচ্ছে ভারতও চাইছে এই সম্পর্কটার মধ্যে অন্তত স্বাভাবিকীকরণ দূরে থাকুক, ডিএসকালেট করুক। যে আমাদের টেনশনটা বাড়ছে ক্রমাগত, এই বৃদ্ধিটা অ্যাটলিস্ট থামুক। আমরা অন্তত যেই জায়গায় আছি অন্তত সেই জায়গায় আগে থাকি, তারপর আস্তে আস্তে টেনশন কমানোর অন্তত চেষ্টা করি। সেই চেষ্টা ভারতের দিক থেকেও আছে। সুতরাং পরস্পরের প্রতি কিছু মন্তব্য করবেন, কিছু বক্তব্য দেবেন যেগুলো আসলে এই ক্ষেত্রে হেল্প করে, আইস ব্রেকিংয়ের জন্য কাজ করে। সেটা যদি বলেও থাকেন সেটা পাবলিকলি বলা উচিত কি অনুচিত, এই প্রশ্নটা আসলে আমাদেরকে ভেবে দেখতে হবে এবং এটুকু বুঝতে পারতে হবে যেহেতু ভারত এটাকে সমালোচনা করছে। আমি আবারও বলছি, কথাটা বারবার বলা হচ্ছে, ভারতের মিডিয়ার, এক্সিস্টিং মিডিয়ার কথাকে আসলে সরকারের বক্তব্য হিসাবে নিয়ে নিতে হবে। এগুলো গদি মিডিয়া, এগুলো অনেক দিন থেকে এভাবে প্রতিষ্ঠিত। সুতরাং আমাদের এই জায়গায়ও ভুল হয়েছে কিনা খেয়াল রাখা দরকার আছে। আর আমি একটা কথা শুরু থেকে বলেছি, এখনও বলছি, আবারও বলতে চাই, গায়ের জোরে কোনো সফরকে অতিরিক্ত সফল দেখানোর কোনো প্রয়োজন নাই। এই প্রবণতা আমরা সরকারের মধ্যে দেখছি। চায়না সফরেও খুবই সফল সফর, চায়না গেছে, ইটসেলফ একটা সাকসেস। মোদি বসতে বাধ্য হয়েছে, ইটসেলফ ইজ এ সাকসেস। সত্যিই তাই, আমি বিশ্বাস করি, মনে করি। বাংলাদেশ আরও আগেও চেয়েছিল, সে রাজি হয় নাই, এবার রাজি হয়েছে। সো বাংলাদেশের ফরেন পলিসি সামহাউ মোদিকে বাধ্য করেছে বসতে, মোদিকে পিপল টু পিপল রিলেশনশিপের কথা বলতে বাধ্য করেছে। তো এই জিনিসগুলো যখন হচ্ছে, মানে খুব কর্ডিয়াল বডি ল্যাঙ্গুয়েজ ছিল না, তাতে কিছু আসে যায় না, এগুলো সব সাফল্য। কিন্তু গায়ের জোরে কিছু কথা বলে অহেতুক কিছু অতিরঞ্জন আরোপ করে সব সফরগুলোকে অনেক কিছু দেখানোর প্রবণতা, আমি এটাকে স্ট্রংলি কন্ডেম করি যদি সেটা হয়ে থাকে। আর যদি অতিরঞ্জন নাও হয়ে থাকে, কোন কথা বলা উচিত হবে, কোন কথা বলা উচিত হবে না, সেটাও মনে রাখা দরকার। তবে একটা কথা একেবারে অতিরঞ্জন বলে আমি শতভাগ বিশ্বাস করি, শেখ হাসিনাকে ফেরত দেয়া নিয়ে এমন কিছু হয় নাই যে আশা করা যাবে যে এই ঘটনাটা ঘটবে এবং খুব দ্রুত এই সমস্যার সমাধান করা যাবে, আমি বিশ্বাস করি। এখনো পর্যন্ত মোদি ইউনূসের বৈঠকের বিস্ময় কাটতেছে না। অনেকেই বলছে যে শেষ মুহূর্ত পর্যন্ত মোদির কোনো আভাস ইঙ্গিত ছিল না যে এই বৈঠক হবে, কিন্তু হঠাৎ হয়ে গেল এবং এটা হলো আবার 40 মিনিট ধরে। এর পেছনে কি অন্য কোনো কারণ আছে কিনা? এর ফলে মোদি কি তার যে নির্বাচিত সরকার ছাড়া আলোচনা করব না এরকম একটা যে মনোভাব শোনা যাচ্ছিল, সেটা উল্টা গেল কিনা? এর ফলে শেখ হাসিনা পিছায় গেল কিনা, যে তার পক্ষে আর কোনো বক্তব্যই নেই, বরং ইউনূস সাহেবকে স্বীকৃতি দিল। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক বেশি নমনীয়তা প্রকাশ করে দুর্বলতা প্রকাশ করলেন কিনা? এর ফলে বাংলাদেশের রাজনীতিতে প্রতিক্রিয়া কি হতে পারে, এগুলো নিয়ে আলোচনা চলছে। আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ ফিরোজ ভাই। এই প্রসঙ্গে তো আমরা আলাপ করেছি এর আগে, সেখানে তো অবশ্যই আলাপ করছি যে তাতে আলোচনাটায় কি হইলো, কি কি উপস্থাপিত হয়েছে এইসব বিষয়ে। আজকে যে বিষয়টা আপনি আনছেন তাতে আমার কাছে যে বিষয়টা মনে হচ্ছে যে, আমি একটা ইন্টারভিউ দেখতেছিলাম, ইনফ্যাক্ট এটা হলো ভারতের পশ্চিমবঙ্গের
আর প্লাস চ্যানেলটার নাম, এটা কি জানি না ফুল কি হয়, আর প্লাস। সেখানে দেখলাম গর্গ চট্টোপাধ্যায় নামে এক ভদ্রলোক, উনি এক জায়গায় বলছেন, উনি হলেন সাধারণ সম্পাদক বাংলা পক্ষের একজন সাধারণ সম্পাদক। উনি বলছেন যে ইউনূস সাহেব যে কি জিনিস সেটা বুঝতে পারা খুবই কঠিন, এ ধরনের কথা বলেছেন। পাশাপাশি তিনি এটাও বলেছেন যে তাদের আর্মি চিফ নাকি বলেছিল কিছুদিন আগে বাংলাদেশের নির্বাচিত সরকারের ছাড়া কাজ করা যাবে না, নির্বাচিত সরকার হলেই কাজ করা যাবে। কিন্তু তারপরে মোদী সাহেব যখন ইনফ্যাক্ট ব্যাংককে আলোচনায় বসে গেলেন, তাতে আমি সেটাকে খুব দেই না যে গণতান্ত্রিক দেশে আর্মি চিফ কি বললো না বললো তাতে যে কিছু আসে যায় না, সেটাই হয়তো মোদী সাহেবরা প্রমাণ করেছেন। তো এই কালচারটা মানে আমাদের দেশেও থাকা উচিত বলে আমি মনে করি। মানে গণতান্ত্রিক দেশের বিষয়গুলো এরকমই হওয়া উচিত এবং সরকার প্রধানের সিদ্ধান্তের সাথে অন্যের সিদ্ধান্তে কিছু আসে যায় না। তো পাশাপাশি আমি আরেকটা জিনিস বলি, অনেকগুলা বার্তা দেয়। তার আগে একটা জিনিস বলি, আমরা এই যে যখন বলেছিল যে সেনা প্রধান যে বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে দেখা মানে কাজ করবে নির্বাচিত সরকারের সাথে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করছেন কিনা আপনি যে ব্যাংককে যখন সাইড লাইনে দ্বিপাক্ষিক বৈঠকটা হয়ে গেল, নানান জনের নানান কথা বলেন, এটাকে স্যাটায়ার করেও কেউ দেখেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে দেখা হয়েছে, এটাই চূড়ান্ত। কিন্তু তারপরে কিন্তু বিএনপির তরফ থেকে ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন, উনি একটা বক্তব্যে বলেছিলেন কি যে বিমস্টেকের সাইড লাইনে বৈঠক হয়েছে, এটা খুবই আনন্দের কথা। আমরা মনে করি ভূ রাজনীতি এবং বর্তমান বিশ্ব রাজনীতির যে প্রেক্ষাপট এবং বাংলাদেশ ভারতের এই অঞ্চলের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমাদের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকটা আমাদের সামনে একটা আশার আলো তৈরি করেছে। তিনি আরো বলছেন, ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা তিক্ততা তৈরি হয়েছিল সেটি যেন আর বেশি সামনে না যায় অথবা এটা যেন কমে আসে, সেখানে একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এখানে আমার বক্তব্যটা হলেই যে ইউনূস সরকার নাছোড়বান্দার মতো গত 7 মাস যাবত দেখা করার চেষ্টা করেছেন এবং এমন কথাও যখন আসছে যে বাংলাদেশে নির্বাচিত সরকার আসলে কথা হবে, এইটা বলার পর আমার কাছে মনে হয় আমাদের কি কোনো রোল ছিল না? আমাদের দেশের রাজনীতিবিদরা কেউ কি বলেছে এই কথার পরিপ্রেক্ষিতে যে কি যে না, ইউনূস সরকার সাহেব তো অনির্বাচিত নন, ওনাকে হয়তো আমরা কাগজে কলমে ভোট দেইনি, কিন্তু দল মত নির্বিশেষে সবাই তো আমরা ইউনূস সাহেবকে বসিয়েছি। এবং একটা দেশে যখন দলমত নির্বিশেষে আমরা বসিয়েছি, তখন উচিত যে কোনো রাষ্ট্রের সাথে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক সম্পর্কটা অব্যাহত রাখা। সেই কথাটা কিন্তু আদৌ বলেছি? কোন দল বলেছে? কেউ দাবি করতে পারবে? পরিষ্কার বোঝা যাচ্ছে যে ফ্রম দা বিগিনিং টু আজকে পর্যন্ত ইউনূস সরকারকে কোন রাজনৈতিক দল কোঅপারেশন করতেছে না। ভেরি সিম্পল আমার কাছে মনে হয়। তা না হলে আমরা কেন বলতে পারলাম না? এবং ইউনূস সাহেব যে নাছোড়বান্দার মতো চেষ্টা করেছে এবং ফাইনালি দেখা হয়েছে, এই যে দেখাটা হয়েছে ইউনূস সাহেবের সাথে, সেটা তো আমি মনে করি সেই প্রেক্ষাপটে আমি একটু পরে আসতেছি, যে এটা দেখা করে কি লাভ বা কি লোকসান হলো সেটা অন্য কথা। পাশাপাশি সেখানে কিন্তু অনেক বিষয় আলোচনা হয়েছে এবং ইন্টারেস্টিং ব্যাপার, ইউনূস সাহেবের সাথে যে বিষয়টা উপস্থাপিত হয়েছে সেটার জবাব উনি দিয়েছেন, বিশেষ করে নির্বাচনের দিক থেকে। তা আমি এখন যে কথাটা বলতে চাই, ইউনূস সাহেবের সাথে যে 7 মাস পরে দেখা হলো, এটা যদি আমি ব্যর্থতার দিক ধরি, 7 মাস কেন লাগলো একটা প্রতিবেশী দেশের সাথে দেখা করতে, এটার দায় শুধু ইউনূস সাহেবের একার নয়, এটা আমাদের দেশের সমস্ত লোকের, সমস্ত রাজনৈতিক দলের দায়। আমরা কেন মাথা উঁচু করে বলতে পারলাম না ইউনূস সাহেবকে আমরা বসিয়েছি? আজকে এখনো কিন্তু বিভিন্ন বড় দল দাবি করেন যে আমরা বসিয়েছি, আমরা আপনার কাছে নির্বাচন চাই। তাহলে আপনি যখন বসিয়েছেন, তাহলে প্রতিবেশী দেশের সাথে এই সাইড লাইনের মিটিংটা হইতে কিংবা মোদী সাহেবের সাক্ষাৎ পেতে এত দেরি কেন হলো? এটার জন্য আমি ভারতকে দায়ী করব না, এটার জন্য দায়ী হলো আমাদের বাংলাদেশের সমস্ত বড় বড় রাজনৈতিক দলের। তাদের বলা উচিত ছিল দায়িত্ব নিয়ে যে না, ইউনূস সাহেব আমাদের নির্বাচিত সরকার, আমাদের মনোনীত সরকার। ভোটের নির্বাচন এক জিনিস, আর ভোটেও তো এত মানুষের ভোট দেয় না যেভাবে ইউনূস সাহেব বসছেন, যে মানে মানুষের মনোনয়ন নিয়ে, জনসমর্থন নিয়ে খুব জোর গলায় বলা উচিত ছিল। কারণ ডিসেম্বর থেকে আগামী ডিসেম্বর 2025 কিংবা জুন 26
এর মধ্যে নির্বাচন হবে, সময়টা কিন্তু একেবারে কম না, এটা কিন্তু 9 মাস থেকে 15 মাস সময়, 9 মাস থেকে 15 মাস, আরো পিছের 7 মাস, 22 মাস যদি আপনি ধরেন, একটা ডিপ্লোম্যাটিক রিলেশন ছাড়া একটা প্রতিবেশী কান্ট্রি না শুধু, কোনো কান্ট্রি চলতে পারে না। সুতরাং এটা দায় সবার, ইউনূস সাহেবের একা নয়। ফাইনালি কৃতিত্ব ইউনূস সাহেবের এই জন্য দিব যেহেতু কেউ তাকে কোঅপারেশন করেনি। সুতরাং উনি যে দেখা করতে পেরেছেন এটার সমস্ত কৃতিত্ব তার। এবং ডিপ্লোম্যাটিক নর্ম বলতে যা বোঝায়, ডিপ্লোম্যাটিক নিয়মটা কি? বারবার আপনাকে টোকা দিতে হবে, বারবার দেখা করার চেষ্টা করতে হবে, এবং ফাইনালি দেখা করেছেন। এখন আসেন এই দেখা করায় কি হয়েছে, রেজাল্টটা হচ্ছে, আমি ভারতের দিক থেকে খুব ভালো একটা দিক বলবো। এটা ভারতের দিক থেকে, ভারত কিন্তু বলেছিল কিছুদিন আগে ইউনূস সরকার টেক ওভার করার পর যে শেখ হাসিনা ওখানে আশ্রয় থাকলেও দুই দেশের আপনার ডিপ্লোম্যাটিক বা দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে প্রবলেম হবে না। তো আজকে শেখ হাসিনা ওখানে থাকা সত্ত্বেও সাইডলাইনের বৈঠক দিয়ে প্রমাণ করে দিলেন যে আওয়ামী লীগ এই মুহূর্তে, আওয়ামী লীগ বলবো না, শেখ হাসিনা ভারতের কাছে কোনো ফ্যাক্টর নয়। এবং সেখানে তাকে রাখতে হয়েছে মানে কি সেটাও তো আমরা যেটা পরে জেনেছি যে বাংলাদেশ সরকারের, বাংলাদেশের পক্ষ থেকে আশ্রয় চাওয়া হয়েছিল, তাই তাকে আশ্রয় দিয়েছে। এখন আশ্রয় দিয়ে কোন অবস্থা আছে সেটা ভিন্ন কথা। ইউনূস সাহেব ওই প্রসঙ্গে বলবো না, ইউনূস সাহেব ফেরত চেয়েছেন, এসব কথা সেগুলো আমরা আগে বলে ফেলেছি। কিন্তু আজকে আমার যে বলার বিষয়টা সেটা হলো যে ভারতে থাকা সত্ত্বেও যে দ্বিপাক্ষিক আলোচনা করা যায়, সেটা অবশেষে আমি মনে করি ভারত সরকার প্রমাণ করে দিয়েছেন যে হ্যাঁ সম্ভব। আর ইউনূস সাহেব এই যে ভারতের সোশ্যাল মিডিয়ায় যেটা আমাদের লাভ হয়েছে, ইউনূস সাহেবের জন্য যেটা লাভ হয়েছে, আমরা ভারতের সোশ্যাল মিডিয়ায় গত 6-7 মাস যাবত শুনতেছিলাম ইউনূস সাহেব সম্পর্কে যাচ্ছে তাই নেগেটিভ কথা নানান ওয়েতে, এবং সেটা কিন্তু অবশ্য ভারত সরকারের পক্ষ থেকে বলছিল যে সোশ্যাল মিডিয়ায় কি বলে সেটা আমাদের সাবজেক্ট না, এটা সরকারের কোনো ভার্সন না। কিন্তু এই বৈঠকটার পরে আমরা দেখলাম তাকাইয়া যে সোশ্যাল মিডিয়া আগে যেভাবে নেগেটিভ ওয়েতে ইউনূস সাহেবকে উপস্থাপন করা হইতো, এখন ঠিক সেইভাবে নেগেটিভ ওয়েতে উপস্থাপন করা হচ্ছে না। এটাও আমার কাছে মনে হয় একটা ভালো দিক। এবং এটা বোঝা গেল যে অর্থাৎ ভারত সরকারের বাংলাদেশের সাথে যে কি ট্রিটমেন্ট হয় বা কি সম্পর্ক হয় তার সাথে মিডিয়াটা ঘোরে। কিন্তু আমার একটা জিনিস খুব কষ্টদায়ক, বাংলাদেশে অনেকেই আলোচনা করেন, তারা বলেন আমাদের শফিকুল আলমকে নিয়ে যে উনি নাকি অনেক উল্টা পাল্টা বাড়িয়ে কথা বলেছেন। আমি তর্কের খাতিরে আমি অত ডিটেলস বলবো না, কারণ আমরা তো জানি না ইউনূস সাহেব যখন আলাপ করেছেন, আমরা যারা টকশোতে আলোচনা করতেছি মিডিয়ায়, আমরা কিন্তু কেউ ছিলাম না কি আলোচনা হয়েছে কি না হয়েছে। কিন্তু আপনি যদি পত্রিকার উপরে ডিপেন্ড করেন, তাহলে আমি মনে করি বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের দেশের পত্রিকার উপরে আমি ডিপেন্ড করব। কিন্তু আপনি যখন এই দেশে বসে ওই দেশের পত্রিকার কথা বলেন আর বলেন যে মিস্টার এক্স যে সমস্ত কথাগুলো বলেছে ভারতের মিডিয়ায় সেগুলো আসেনি কিংবা অতিরঞ্জিত বলেছে, সেই ভারতের মিডিয়ার উপরে আপনি বা কিভাবে 100 ভাগ ডিপেন্ড করে কথাটা বলতেছেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায়, সেটাও বেদনাদায়ক। তবে একটা জিনিস আমি বলবো যে ইউনূস সাহেবের কাছ থেকে আমার কাছে মনে হয় অনেকেরই শেখার আছে। আমরা ইদানিং দেখতেছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নেতা সম্পর্কে সমালোচনা করা হয়, ব্যক্তি সম্পর্কে সমালোচনা করা হয়, এবং তাতে অনেকেই তেলে বেগুনে জ্বলে উঠছেন এবং তারা কাউন্টারও দিচ্ছেন। কিন্তু আমার একটা বিষয় কি জানেন, আপনি যদি সমালোচনা সহ্য করতে না পারেন, রাজনীতিবিদের প্রথম কন্ডিশনই হলো সমালোচনা সহ্য করতে হবে। আমরা বিগত 16 বছরের দিকে যদি তাকাই, তারা কিন্তু বারবার একটা কথাই বলেছি যে সরকার সমালোচনা সহ্য করতে পারে না। আর সমালোচনা সহ্য করতে পারে নাই বলেই বিগত সরকার আইসিটি অ্যাক্ট, তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, তাতে বহু লোকের ভিতর ঢুকাইছেন, আয়নাঘর বানাইছেন। তো আজকে যে সমস্ত নেতারা সমালোচনা সহ্য করতে পারেন না এবং সেটাকে তীব্রভাবে যাচ্ছে তাই ভাবে প্রতিবাদ করেন, তাহলে আমাদের কিন্তু আস্থার সংকট তৈরি হয় যে আপনারা যদি ক্ষমতায় যান তাহলে কি আমরা কোনো কথা বলতে পারবো না, আমরা কোনো সমালোচনা করতে পারবো না? আমরা তো এই ফেসটা দেখতে চাই না। সুতরাং আমরা সেই সমস্ত রাজনীতিবিদদের বলবো আপনাদেরকে কিন্তু ইউনূস সাহেবের কাছ থেকে শেখা উচিত। আপনারা দেখেন ইউনূস সাহেবকে যাচ্ছে তাই লোকে
কিরকম নিন্দা? আমরা যত অভিযোগই এখানে শুনি না কেন, আজকে শুনছি প্রফেসর ইউনূসের বিভিন্ন উপদেষ্টার ব্যাপারে শুনছি, তাদের সরকারের কর্মকাণ্ডের ব্যাপারে শুনছি, কিন্তু প্রফেসর ইউনূসের ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগ আমরা পাইনি। কেউ কি পেয়েছেন? আপনি শুনেছেন? আমার তো মনে হয় না যে প্রফেসর ইউনূস এটা করেছেন, উনি এই জিনিসটা ওনার আত্মীয়কে দিয়েছেন, উনি এটা করছেন, উনি বড় বড় কন্ট্রাক্ট করছেন, উনি এখানে মধ্যে ধান্দাবাজি করছেন, এরকম কোনো কথা ন্যূনতম কোনো বিষয় ওনার শত্রুদেরকেও বলতে শুনিনি। সেই জন্যই আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আমলটাকে তুলনা করলাম। আমি তার সাথে ওনার তুলনা করছি না, কিন্তু যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই যে বাংলাদেশের রাজনীতিটাকে পলিটিশিয়ানদের জন্য, দুর্নীতিবাজ পলিটিশিয়ানদের জন্য উনি দুরূহ করে তুলেছিলেন, ডিফিকাল্ট করে দিয়েছিলেন, সেটা কিন্তু প্রফেসর ইউনূসও করছেন। আজকে প্রফেসর ইউনূস যদি নির্বাচন দিয়ে চলে যান, অবশ্যই একটা সময় নির্বাচন দিয়ে উনি ওনার বয়সও এটা পারমিট করবে না, দীর্ঘদিন উনি চলে যাবেন। যারা আসবেন, যারাই ক্ষমতায় আসবেন, জনগণ যাদেরকে ক্ষমতায় দেবে, ধরা হয়ে থাকে বিএনপি ক্ষমতায় আসবে, জামাতও একটা সঙ্গী থাকবে, ভালো পার্ট থাকবে, তাদের জন্য কিন্তু একটা কিন্তু নতুন মাইলস্টোন কিন্তু উনি স্থাপন করে যাচ্ছেন। এই যে স্ট্যান্ডার্ডটা উনি সেট করে দিয়ে যাচ্ছেন প্রফেসর ইউনূস, সব জায়গাতে যে আপনার তড়িৎভাবে সিদ্ধান্ত গ্রহণ, দেশের জনগণের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ, মানুষ মোদি হোক আর ট্রাম্প হোক চোখে চোখ রেখে কথা বলার যে সাহস, এই সাহস এবং এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, এই সততা কিন্তু পরবর্তীতে পলিটিশিয়ানদেরকে এটাকে বজায় রাখতে হবে। যদি তারা বজায় রাখতে না পারেন, তাহলে কিন্তু জনগণ কিন্তু আশাহত হবে। আপনি জানেন, একবার যখন একটা জিনিস মানুষ পায়, তখন কিন্তু মানুষ তার নিচে যেতে চায় না। আপনি যখন ম্যাট্রিক পাস করে যখন কলেজে চলে যান, কলেজে ভর্তি হন, তখন কিন্তু আপনি আর যে স্কুলে পড়তে চান না। আপনাকে যদি বলা হয় ভাই তুমি আবার ব্যাক করো স্কুলে, ক্লাস 8 থেকে তোমাকে পড়তে হবে, আপনি বলবেন কোনো অবস্থাতে আমি আর পড়বো না, কারণ আমার স্ট্যান্ডার্ড এখন উপরে, আমি এখন হায়ার ক্লাসে আছি। তো একইভাবে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা, বাংলাদেশের জনগণের গণতন্ত্রের ব্যাপারে আশা এবং তাদের যে একটা যে স্বপ্ন, সেটা কিন্তু প্রফেসর ইউনূস অন্য উচ্চতায় নিয়ে গেছেন। যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 3.5 বছরের মধ্যে আমাদেরকে একটা উন্নত বিশ্বের যাওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন, তার সমস্ত কিছু, তার স্বনির্ভর বিপ্লব থেকে শুরু করে আপনার স্বাবলম্বী হওয়া থেকে শুরু করে দেশের সবাইকে আপনার শিক্ষিত করা থেকে শুরু করে অশিক্ষা দূর করা থেকে শুরু করে সবকিছু উনি করেছিলেন। কিন্তু ওনাকে তো তারপরে মেরে ফেলা হলো, বাংলাদেশের শত্রুরা তাকে বাঁচতে দেয়নি, এজন্য বাংলাদেশ বহু বছর পিছিয়ে গিয়েছে বলে আমি মনে করি। তাই আজকে আমাদের সকলের উচিত, যারা বিরোধী দলে ছিলেন, এখন তারা সরকারে আসবেন আশা করছেন, তারাই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এসব ডেট ঠিক না করে প্রফেসর ইউনূসের সাথে একসাথে বসে কাজ করেন। নির্বাচন কখন হবে, এখানের মধ্যে নির্বাচন, আমি বিএনপির পক্ষ থেকে একটা কথা স্মরণ করে দিতে চাই, এখানে কিন্তু আপনারা মনে করেন না যে আপনারা একচ্ছত্র ভাবে কিন্তু সবকিছু হবে। এখানে কিন্তু খুব স্ট্রং বিরোধী দল আছে, আপনারা দেখছেন না। বাংলাদেশ জামাত ইসলামী একটা গঠনমূলক এবং শক্তিশালী বিরোধী দল হতে পারে এবং হবে বলে আমি মনে করি, যদি তারা বিএনপির সাথে জোটে না আসে এবং ভারতের ফাঁদে পা না দেয়, তাহলে তারা ভালো একটা বিরোধী দলের ভূমিকা রাখতে পারবে। বিএনপির উচিত হবে জামাত ইসলামী এবং প্রফেসর ইউনূসের সরকার, এনসিপি যারা নতুন দল হয়েছে ছাত্রদের, তাদেরকেও আপনার তো ইয়ে করা যাবে না, ওভারলুক করা যাবে না। তারাও এটা একটা স্টেক হোল্ডার, তারাই কিন্তু এই মোটামুটি বলতে পারেন এই 5ই আগস্টের বিপ্লবটাকে সফল করেছে, ঘটিয়েছে। তাই সংস্কার শোনা যাচ্ছে, সংস্কার নিয়ে বিএনপির আপত্তি থাকার কথা না, কারণ বাংলাদেশের যতগুলো সংস্কার এর আগে হয়েছে 1-11 থেকে শুরু করে এবং এরশাদের আমলে এবং প্রথম শেখ মুজিবের আমলে সবকিছু বাংলাদেশ জাতীয়তাবাদের বিরুদ্ধে হয়েছে। বিএনপির বিরুদ্ধে কিন্তু অলমোস্ট সব সংস্কার কিন্তু শেখ হাসিনা করেছে, যাতে করে বিএনপি ক্ষমতায় আসতে না পারে, বিএনপি যেন মানুষের জনগণের ভোট দিতে না পারে, এই জন্য সংস্কারগুলো করেছিল। আপনি দেখেছেন সেই খায়রুল হককে দিয়ে ত্রয়োদশ সংশোধনী, তত্ত্বাবধায়ক বাতিল করা, সবকিছু কিন্তু বিএনপিকে সাইজ করার জন্য। তাহলে কেন আজকে বিএনপি করতে চাচ্ছে না? কেন বিএনপি আজকে এই জিনিসগুলোকে আবার রাখতে চাচ্ছে? তাদের মনে কি কোনো অন্য ধরনের কোনো চিন্তা আসবে যে না ঠিক আছে, হলে তো আমাদেরও কাজে লাগবে? এটা কিন্তু ভুল হবে, আত্মঘাতী হবে। আমি দেশনায়ক তারেক রহমানকে অনুরোধ করব, আপনি অবিলম্বে এই ব্যাপারে সিদ্ধান্ত নিন এবং বাংলাদেশে আমাদের নেতারা যেভাবে কথাবার্তা বলছেন, জনগণের আশা আকাঙ্ক্ষার উপরে গিয়ে তাদেরকে তোয়াক্কা না করে, এটা কিন্তু আমাদের জন্য, দলের জন্য ক্ষতি হচ্ছে এবং দল কিন্তু দীর্ঘমেয়াদী
একটা প্রবলেমে পড়তে পারে, বিশেষ করে এই আপনার ইসলামের বিষয়ে যে কথাবার্তাগুলো। কালকে দেখলাম এই বিএনপির সাবেক সংসদ সদস্য পাপিয়া আপা, ওনাকে আমি খুব পছন্দ করতাম, উনি ওই যে হারুনুর রশিদ আছেন এমপি, সাবেক এমপি বিএনপি, ওনার স্ত্রী, উনি বললেন খুব আপত্তিকর কথা বললেন রাজশাহীতে একটা সমাবেশে। উনি বললেন যে মসজিদের ইমাম সাহেব এবং আলেম যারা আছে তারা আমাদেরকে কোরআন পড়ায়, শিক্ষা দেয়, তারা কেন পলিটিক্যালি কথা বলবে? এটা কোথাকার কথা উনি পেয়েছেন? কেন উনি এটা বললেন? আলেমদের কেন রাজনীতি করার অধিকার নাই আমি জানতে চাই। কেন? তারা কি বাংলাদেশের জনগণ না? বাংলাদেশের নাগরিক না? তাদের কি বুদ্ধি বিবেচনা নাই? হ্যাঁ, হতে পারে তারা ইসলামিক আইন প্রণয়ন করতে চায়, জনগণ তাদেরকে ভোট দিলে তারা আসবে, যদি ভোট না দেয় তারা বিরোধী দলে থাকবে, তারা তাদের কথা বলবে। সবাইকে কথা বলতে দেওয়া, সবার মতামত শোনা, এটাই তো বিপ্লবের মূল নিহিত কথা ছিল, যেটা শেখ হাসিনা দিত না, কথা বলতে দিত না, ফরমাইশি কথা বলতো, ফরমাইশি রায় দিত। এটাই তো আমরা বিরোধিতা করি, এটাই তো আমরা চাই না। এটাকে যদি আপনি মনে করেন সংস্কার ভালো হবে না, তাহলে আমার মনে হয় আপনারা জনগণের মনের ভাষা বুঝতে পারছেন না। এখনো সময় আছে, জনগণের মনের ভাষা পড়েন, জনগণের কাছে যান, কারণ দিন পাল্টেছে, নতুন দিন এসেছে, নতুন স্বাধীন হয়েছে আমরা। আমাদের মনে হয় আমাদের চিন্তা চেতনা, আমাদের সবকিছু পরিবর্তন করে আমরাও নতুনদের সাথে, যে আমরা তরুণদের সাথে মিশে, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে সহায়তা করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। এটা আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। ভাই, জি জি, ধন্যবাদ। একজন দর্শক আছেন, আমি একটু প্রশ্নটি নিয়ে তারপর আসছি। মনির, আনমিউট করেন, কোন প্রশ্ন থাকলে বলেন। ধন্যবাদ এনাম ভাই এবং মারুফ স্যার, আসসালামু আলাইকুম। 5 আগস্টের পরে সবচেয়ে বড় একচ্ছত্রের বিরোধী দল হচ্ছে বিএনপি, এবং সরকারে যাবে, সরকারে ওনারা ফোন করবে, এটাই সবাই আশা করে এবং আমরাও আশা করেছি। কিন্তু ওনাদের কি এমন সমস্যা হলো যে ওনারা দলকে ধরে রাখতে পারলেন না? ওনারা কেন ঘোষণা দিতে পারলেন না যে আমরা ক্ষমতা যাবো, ইনশাল্লাহ আমরা এমন কোন কাজ করবো না যে কাজে জনগণ আমাদের বিপক্ষে যায় বা জনগণের মনোভাব আমাদের বিপক্ষে চলে যায়? এটা কেন এটা বলতে পারলেন না? এবং জামাতে ইসলামের সাথে ওনারা পার্থক্য করতেছেন ইয়ানাত এবং চাঁদাবাজি। জামাতে ইসলামী ইয়ানাত গ্রহণ করে, যেটা নেতা কর্মী নিজেদের ইচ্ছা মতো দেয়, 100 টাকা, 50 টাকা, 200 টাকা, 500 টাকা, 10,000 টাকা নিজেদের ইচ্ছা মতো দেয়। কিন্তু ওনারা তো চাঁদাবাজি করেন, এটা সমাজ রাষ্ট্রের জন্য ক্ষতিকর দিক। এর কারণে দেশের বিভিন্ন পর্যায়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হয়। কিন্তু ওনারা কেন এগুলো বুঝতেছেন না? ওনারা একটা বিরোধী দল, সরকারি দল হবেন, ওনারা উচিত ছিল ভবিষ্যৎ চিন্তা করে রাজনীতি করা। সংস্কার হলে তো ওনাদেরই লাভ। ওনারা যদি সংস্কার করে নির্বাচনে যায়, ওনাকে ভোট দিয়ে থাকে, রাষ্ট্র গঠন করবে, ওনারই তো লাভ। ওনারা সুন্দরভাবে সমাজ পরিচালনা করতে পারবে এবং ওনাদের বিরুদ্ধে কোনো খারাপ প্রতিক্রিয়া জনগণ নিবে না, এবং ওনারা শিক্ষা গ্রহণ করবেন যে শেখ হাসিনা কি জন্য দেশ থেকে চলে গিয়েছে। এখন ওনারা যদি এটা না বুঝেন, তাহলে আমরা কার উপর বিশ্বাস করবো? রাজনীতিবিদরা বিভিন্ন সমাজে মিল্টন খন্দকারের বিরুদ্ধে উনি বলছেন যে তুমি আমার কাছে 4 লাখ টাকা চাইতে, তুমি কেন বিসৎকার করো, তোমাকে চাঁদা উঠাই দিয়ে তোমাকে আমরা টাকা দিতাম। এই যে প্রকাশ্যে এগুলো বলে, এগুলো দলের বিরুদ্ধে না, জনগণ এগুলোকে মনিটর করে না, তাহলে আমরা জনগণ কার উপর বিশ্বাস করবো, কাকে ভোট দিবে? উনি রাষ্ট্র পরিচালনা করবেন, ওনারা জনগণের জন্য কি করবেন? ধন্যবাদ আপনার সবাইকে। জি, ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আছেন, নজরুল ইসলাম, বলেন। সম্মানিত সঞ্চালক ভাই, অতিথিবৃন্দ, বিশ্বের যে যেখান থেকে দেখছেন শুনছেন, আসসালামু আলাইকুম। যিনি বা যেনারা বলেছেন ডক্টর ইউনূস সাহেব 5 বছর ক্ষমতায় থাকুক, যেহেতু বাংলাদেশের পার্লামেন্টের মেয়াদি 5 বছর, অন্তর্বর্তী সরকার অল্প সময়ের জন্য আসবে, নির্বাচন দিয়ে আবার চলে যাবে। যেহেতু বর্তমানে বাংলাদেশের রাজনীতির মাঠ গাবতলির হাটে দালাল, পকেটমার, গোবর চেনা আবর্জনা সরাতে এবং সৎ দক্ষ দেশপ্রেমী ব্যক্তি অন্তর্বর্তী সরকারে অনুপস্থিত, তাই শুধু ভোটের জন্য একটু সময়ের দরকার, তাই বলে 5 বছর দিতে হবে, এটা আকলহীন কথা। তারপরে মোটামুটি ব্যাককলিক কথা। তারপরে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি, জামাত। ভাইয়ারা, আপনারা চাওয়ার অধিকার আছে, কিন্তু আপনারা নির্বাচন চাইবেন, এখনো নির্বাচনের আচরণবিধি সম্পর্কে আমাদের ভোটারদেরকে কি ক্লিয়ার কোনো মন্তব্য নির্বাচন কমিশন দিয়েছে? মারাত্মক প্রশ্ন
যে আওয়ামী লীগ জাতা পার্টি 3 বার জাতিকে ভোটের অধিকার হরণ করলো, সেই আওয়ামী লীগ নিয়ে নির্বাচন করবেন না অন্তত 3 বার আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করবেন? এই আন্দোলন করেছেন আসলে 5ই আগস্টের কথা বলছি না, 5ই আগস্টের পরে জামাত 1% আর 99% বিএনপি বড়দের মতো কথাবার্তা বলছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ আপনাকে। মিল্লাত হোসেন, মিল্লাত আনমিউট করেন, কোনো প্রশ্ন থাকলে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটা একটু ভিন্ন রূপে, যে ক্যাপ্টেন মারুফ স্যারের কাছে একটু আলোচনা করার জন্য। বাংলাদেশে তো সবাই নির্বাচন চাচ্ছে, এখন আমাদের বাংলাদেশে মাঠ পর্যায়ে নির্বাচনটা কিভাবে হবে, কিভাবে হওয়া উচিত? গত আমলে তো আমরা দেখছি লাইনের জায়গা থাকতো, ভিতরে জিন বুথে এসে সিল মারতো, আবার বাক্স আবার নাইটে আবার ফুলফিল করে আসতো। এরপরে সেনাবাহিনী কত গজের ভিতরে নির্বাচন এরিয়া কত গজের ভিতরে ঢুকতে পারে না। তাহলে আমাদের মাঠ পর্যায়ে ভোটের সিস্টেম গুলা কিভাবে হওয়া উচিত একটু স্যার যদি আলোচনা করেন তাহলে শুনবো আমরা। ধন্যবাদ। জি ধন্যবাদ। জাহাঙ্গীর শেখ বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মনির ভাই আপনাকে ধন্যবাদ এবং ক্যাপ্টেন রাজু স্যারকেও ধন্যবাদ। সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আমার কথা হলো, ধরেন বিগত 15.5 বছর বা যদি আরো 2 বছর যোগ করা হয় তাহলে 17.5 বছর, যদি 17.5 বছর এই দেশের জনগণ বিরোধী দল সরকারের বাইরে যারা ছিলেন যদি অপেক্ষায় ছিলেন, আন্দোলন করি খুনি হাসিনারে কিছুই করার ছিল না, করতে পারে নাই। এখন ডক্টর ইউনূস যেহেতু একটা গ্রহণযোগ্যতা আছে সারা বিশ্বের মধ্যে, সেই হিসেবে ওনাকে ইন্ডিয়াও ভয় পায় এবং চীনের সাথে যে বৈঠক করছে ওইখানেও ওনার একটা গ্রহণযোগ্যতা আমরা দেখছি। তারপরে আমেরিকার মোদির সাথে হাসিনা বসিয়ে এটা করবো ওইটা করবো, ইউনূস সাহেবকে বেশি দিন টিকতে দিবে না, কিন্তু দেখলাম এখন আমেরিকাও ইউনূস সাহেবকে সমর্থন দিল। তাহলে সারা বিশ্বে যখন ইউনূস সাহেবকে সমর্থন দিল, তো যদি যেহেতু উনি আমাদের জন্য, দেশের জনগণের জন্য কিছু কাজ করতেছে, এখন জনগণ দেখতেছে, তো ওনাকে তো কিছু সময় দেওয়া উচিত। এখন বিএনপি জামাত, যদি আমি জামাতেরটা আমি আসলে দেখি নাই, তবে বিএনপির এশরাক হইতে অনেক নেতারাই, ছোট বড় অনেক নেতারাই বলতেছে যে ডিসেম্বরে নির্বাচন না দিলে তারা আন্দোলন নামবো। কেন রে ভাই, ডিসেম্বরে নির্বাচন দিলে আন্দোলন কেন নামতে হবে? উনি তো 84 বছর বয়স, ওনার তো এমনি তো শেষ অবস্থায়, উনি যে দেশের জন্য জনগণের জন্য এগুলা করতেছে, আমরা তো ওনাকে ধন্যবাদ দেওয়া উচিত। যেহেতু হাসিনাকে 2023 সালে 28 অক্টোবর বিএনপি কিছুই করতে পারে নাই, তো হাসিনা তো 28-29 সাল পর্যন্ত এমনি থাকতো, তাকে তাড়ানোর কোনো সুযোগ ছিল না। এখন আমি রাজু স্যারের কাছে একটা প্রশ্ন, রাজু স্যার যে সারা জীবন করে আসছে আওয়ামী লীগ, ফজলুল হক না ফজলুর রহমান, ওই আপনার ওই প্রেসিডেন্ট আব্দুল হামিদের এলাকার ফজলুর রহমান, এই লোকটা এত খারাপ, এরা আবার খালেদা জিয়ার উপদেষ্টা বানাইছে। এই লোকটা যে সমস্ত ভাষা ব্যবহার করে, এই লোকটা একটা ফেস দ্য পিপলের একটা টক শোতে একটা আমেরিকা থেকে একটা লোকে প্রশ্ন করতে পারে, আমরা তো প্রশ্ন করলে কি হেরে রেজাকারের বাচ্চা বলতে হইব, রেজাকার বলতে হইব, এই ধরনের আচরণ সেই এমন ভাবে করতেছে সারা দেশের মধ্যে, সারা মিডিয়ার মধ্যে সে কথাগুলা বলতেছে এবং ইসলামের বিরুদ্ধে সে কথাগুলা বলতেছে। ইদানিং হারুন সাহেব বলতেছে, হারুনের ওয়াইফ বলতেছে, তারপরে আপনার মির্জা আব্বাস বলে কোরআনের সাথে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে এখন আপনার যেখানে উনি দলের মহাসচিব, উনি দলের নিচের নেতাগুলাকে উনি সতর্ক করবো, উনি সতর্ক না করে উনি উস্কানি দেয়। তো উনি উস্কানি দিলে এখন হারুন সাহেব বলে হ্যাঁ তো ভাই, তো আমার শেষ। এখন এইভাবে তো দেশ চলতে পারে না। দেখা গেছে, আপনি খোঁজ নিয়ে দেখেন ভাই, আমরা তো মিডিয়ার মধ্যে দেখি, আপনারাও দেখেন, এখন বিএনপি পুরাটাই কিছু নেতা যারা বামপন্থী, এরা ইন্ডিয়ার খপ্পরে পড়ছে। এদেরকে যদি ইন্ডিয়ার খপ্পর থেকে না বাঁচানো যায় তাহলে আমাদের দেশের অবস্থা ওই খুনি হাসিনার মতোই হবে।
তবে আমরা আশা করি সংস্কার করে ডক্টর ইউনূস একটা নির্বাচন দিব, সময় নিয়ে অন্তত ওনাকে 2 বছর হইলেও সময় দেওয়া হোক। বাপরে, আজকে একটা খবর দেখে চমকে উঠলাম। বিশ্বের শক্তিশালী 50 দেশের তালিকায় বাংলাদেশ। তার মানে বিশ্বের যেই শত শত দেশ আছে তার মধ্যে 50টা দেশ শক্তিশালী, সেই তালিকায় বাংলাদেশ আছে 47তম অবস্থানে। এটা ইউএস নিউজের তালিকা। এটা হলো যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম। এটির এই সংবাদ মাধ্যমের ওজন কতটুক সেটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু খবরটা যারাই দিক না কেন বাংলাদেশকে যে নজরে এনেছে এটা কম কি। এইগুলি হলো প্রেরণা। আমাদের এই খবরটা যদি আমাদের আপার আমলে প্রকাশিত হইতো, খাইছিল, বলতো যে সমস্ত কৃতিত্ব শেখ হাসিনার, না এইটা নিয়ে দেখা গেল যে 1 মাস ব্যাপী একটা উৎসব হইতো, সেই উৎসবে 100 কোটি টাকা খরচ হয়ে যেত। এখন আর দেখেন না, ডক্টর মোহাম্মদ ইউনূস এত বেরসি, বিমস্টেক বৈঠকে সবাই বলছে খুব সফল, নরেন্দ্র মোদীর সাথে বৈঠক, এর সাথে বৈঠক, ওর সাথে বৈঠক, তারপরে সভাপতি নির্বাচিত হলো, ফিরে এসে উনি খলিলুর রহমান, তারপরে তার প্রেস সেক্রেটারি ওনাদেরকে পাঠালো, বলো যে যাও তোমরা যে ব্রিফিং করে আসো। ওনার এই ফাত্রার সময় নেই, ফাত্রামি করা, সাংবাদিকদেরকে নিয়ে মজমা বসানো, ওই সময় নেই। ওনার পক্ষ থেকে যা বলার প্রেস উইং বলছেন। আর আমি নিজেও দেখছি যে প্রেস উইং খুবই অ্যাক্টিভ। ওনারা যে কোনো কর্মকাণ্ডের সাথে সাথে আমি আমার হোয়াটসঅ্যাপে এতে পাঠাই দেয়, ছবি টবি সহ একেবারে খুব এত গতিসম্পন্ন প্রেস উইং আমি দেখিনি, খুব দ্রুত। থ্যাংক ইউ এটার জন্য। যাই হোক, এটা অন্য প্রসঙ্গ। এখন যে প্রসঙ্গটা সেটা হচ্ছে শক্তিশালী 50 দেশের তালিকায় বাংলাদেশের নাম আসছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ইউএস নিউজের করা তালিকায় দেখা যায় বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় 47তম স্থানে রয়েছে বাংলাদেশ। এই ক্ষেত্রে বাংলাদেশ পেছনে ফেলেছে আয়ারল্যান্ডের মতো ইউরোপীয় দেশকেও পেছনে ফেলে সামনে আছে। এটা হয়তো অনেক ক্যাটাগরি মিলায় একটা তারা সেই পরিমাপে পরিসংখ্যানে চলে আসছে বাংলাদেশের নাম। এই তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের নাম, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। এরপর চীন, সম্ভবত বিতর্ক নেই, রাশিয়া বিতর্ক নেই, যুক্তরাজ্য, জার্মানি বিতর্ক থাকার কথা না। পত্রিকাটি জানায় যেসব দেশ বৈশ্বিক নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে এবং অর্থনীতিতে জোরালো ভূমিকা রাখে তাদেরকে ধরা হয়েছে। এছাড়া নিয়মিত সংবাদের শিরোনাম হয়, সবকিছু বিবেচনা করে এই তালিকা তৈরি করা হয়েছে। এছাড়া গুরুত্ব পেয়েছে তাদের পররাষ্ট্রনীতি, সামরিক বাজেট, বৈশ্বিক গ্রহণযোগ্যতা, সেই দেশের নেতার কতটুকু অর্থনৈতিক প্রভাব, শক্তিশালী রপ্তানি, রাজনৈতিক প্রভাব এবং শক্তিশালী আন্তর্জাতিক মিত্র রয়েছে, সেগুলো দেখা হয়েছে। তালিকাটি বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে আছে ভারত। তাদের অবস্থান 12তম, ভারত আছে 12তম। পাকিস্তান, ভুটান, মালদ্বীপের মতো দেশ এই তালিকায় জায়গা পায় নাই। এটাকে এক ফেলে দেওয়া যাবে না। যেই ক্রাইটেরিয়াতে তারা বাংলাদেশকে নির্বাচিত করুক না কেন, সেখানে বাংলাদেশ একটা ফ্যাক্টর। ভালো লাগছে যে আপা ছাড়াও বাংলাদেশ যে এগিয়ে যেতে পারে সেটা প্রমাণ। বিনিয়োগ সম্মেলন দেখেন, বিনিয়োগকারীরা কি পরিমাণ আগ্রহ দেখাচ্ছে। এটা এই কন্টিনিউশনটা ধরে রাখতে পারলে ওই আপার মতন 15 বছর লাগবে না, 5 বছরেই বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে এবং অত্যন্ত শক্তিশালী একটা দেশে রূপান্তরিত হবে। এখন কতখানি এটা সম্ভব হবে, এটা আমাদের আবার সেই তৌহিদি জনতা যেভাবে ভাঙচুর, বিক্ষোভ, হামলা টামলা করতেছে, এগুলি যদি বন্ধ না করে তাহলে 12টা বাজবে আর কি। আর যদি এগুলি নিয়ন্ত্রণ করা যায় ইনশাল্লাহ আগাবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।